মায়ের উপর রাগ হয় মিফতার। আত্মহত্যা করলে নাকি পুলিশ নিয়ে যাবে, চোখ কিডনি সব রেখে দিবে। এসব বলে বেলা না গড়াতে মিহিকে কবর দিয়েছিল তারা। মিফতা আসতে চেয়েছিল, বোনকে দাফন করে ফেলায় আর তার আশা হয়নি। মাকে কত বলেছিল একটু রাখতে লাশটা, পুলিশকে খবর দিতে, কিন্তু তা করেননি তিনি। বরং বলেছে মেয়েটা মরে গেছে, এখন কষ্ট দিয়ে কি লাভ। পরপর বাবা মারা যায়। মিফতার তখন পরীক্ষা চলছে, কেউ জানায়নি তাকে বাবার মৃত্যুর খবর, মাও না। পরীক্ষা শেষ হলে তাকে এসব কথা বলা হয়। মরিয়া হয়ে দেশে ফিরেছে। বোনার বাবার স্মৃতিরা তাকে ব্যথা দিতে থাকে। তখন বাবার কাপড়, বোনের ব্যবহৃত জিনিসপত্র ঘাটতে গিয়ে চোখে পড়ে মিহির বাড়িতে রাখা ডায়েরিটা। এই ডায়েরিটা এর আগেও মিফতা অনেক দেখেছে। মিহির ছোট থেকে অভ্যাস নিজের জীবনের ডায়েরির পাতায় ফুটিয়ে তোলা। প্রতিদিনের কোনো না কোনো ঘটনা ডায়েরিতে লেখা রাখত। আর সেই ডায়েরিটা যখন মিফতা হাতে নেয় দু চোখে তখন ঘোর বর্ষা। টলমলে চোখ নিয়ে ডায়েরি পড়েই জানতে পারে শ্বশুরবাড়িতে তার আরও একখানা ডায়েরি আছে, যাতে কিনা বিবাহিত জীবনের গল্প লেখা। তাই মরিয়া হয়ে ওঠে সে ডায়েরিটা হাতে পেতে। বোনের বিয়ের পর দুলাভাইয়ের সাথে দেখা হয়নি তার একবারও। তাই মায়ের থেকে ঠিকানা নিয়ে খুঁজে বের করে রাহাতকে খোঁজ নেয় তার সম্পর্কে। এরপর যা জানে তাতে হতভম্ব মিফতা। ধনী পরিবারের একমাত্র ছেলে সে। মেয়ে ঘটিত সমস্যা আছে তার চরিত্রে, চাকরি বাকরি করে না, তবুও ঘরে বউ রেখে বাইরে একের পর এক মেয়েদের সাথে সম্পর্কে জড়ায়। মিফতার দীর্ঘশ্বাস ফেলে মৃত বোনের জামাইয়ের এমন অমানুষ শুনে, তবে তার সাথে হাসি রেখাও ফুটে ওঠে ঠোঁটের কোণে। এই তো সুযোগ, রাহাতকে নিজের জালে ফাঁসিয়ে ওই বাড়িতে ঢুকে মিহির ডায়েরি খোঁজা। যেই ভাবা সেই কাজ। মিফতা নিজ থেকে রাহাতকে প্রেমে ফেলায়। তারপর ডেটে যাওয়ার নাম করে কিছু ছেলে বলে দিয়ে বিয়ের নাটক। আগে থেকেই টাকা দিয়ে কতগুলো ছেলে ভাড়া করে মিফতা। তাদের কাজ, সে যখন রাহাতকে নিয়ে নিলিবিলি হবে, তখন যেন তারা তাদেরকে দুজনকে ফাঁসিয়ে দিয়ে বিয়ে পড়িয়ে দেয়। ও হ্যাঁ, ঠিক বিয়ে না, বিয়ের নাটক। বুঝলেন না? বলছি, রাহাত আর মিফতা তখন একা একটা ঘরে, পুরনো বাড়ি, জমিদার বাড়ি। মিফতা আবদার করে সে ওই জমিদার বাড়িতে ঘুরতে যাবে, তাই আবদার পূরণ করতে নিয়ে যাওয়া। তখনই 10-12 জন ছেলে এসে তাদের চারপাশটা ঘিরে ফেলে। তাদের ভাষ্যমতে মিফতা আর রাহাত অবৈধ সম্পর্ক করেছে, খারাপ কাজ করতে এখানে এসেছে, তাই তারা বিয়ে দিয়ে দিবে। রাহাত শত বলেও তাদের বোঝাতে পারল না এমন কিছু করেনি সে। অবশেষে তাদের বিয়ের ব্যবস্থা করল। 10 লক্ষ টাকা দেনমোহরে বিয়ের বন্দোবস্ত করল। আগে ছেলের সাইন নেবে। উপায়ন্তর না পেয়ে রাহাত মেনে নিল, তাই সাইন করে দিল কাগজে। পরপর ছেলেগুলো কাগজটা মিফতার দিকে এগিয়ে দিল সাইন করতে। রাহাত দেখেছে মিফতা কিছু একটা লিখছে এবং লিখে নিজের ব্যাগে রেখে দিল। অতপর আর দেখা হয়নি সেই কাগজটা রাহাতের। কিন্তু রাহাত এটাই করেছে বোকামি। মিফতা সাইন করেনি বিয়ের কাগজে, শুধু হাত ঘুরিয়েছিল। ভাবনা থেকে উঠে মিফতা ডুব দিল আবার মিহির ভাবনায়। বোনের সাথে কাটানো দীর্ঘ কতগুলো বছর, আর তার লেখা ডায়েরি পড়ে মিফতা নিজেকে মানাতে পারছে না এটা আত্মহত্যা। বন্ধু তার এত সহজে মরবার জন্য এবারই আসেনি। যে মেয়ে মায়ের অবহেলা সহ্য করে বেঁচেছে, সে কিনা শ্বশুরবাড়ির কয়টা কথার আঘাতে ফাঁস দিবে নিজের গলায়? না, এটা অসম্ভব। আর আপা এমন ছিল না। আর ডায়েরি পড়ে তো এটা আরও শিওর যে কিছু একটা ঘটেছিল। কিন্তু কি করে জানবে সে খবর? কেউ যে নেই। আর না আছে বনে লেখা ডায়েরিতে কোনো লেখা। এবার কিবার করার আছে তার? মাসুদকে একবার জিজ্ঞেস করবে কি? সে কি বলবে নিজের পরিবারের বিরুদ্ধে কিছু? জানলেও তো বলবে না। নিজ পরিবারকে তো সবাই ভালোবাসে। পরিবারের লোকেরা খারাপ হলেও ভালোবাসে। কোনো বুদ্ধি আসছে না মাথায়। তাই রুদ্রিককে কল করলো। রাত তখন 3টা। এত রাতে কল দেখে চমকালো রুদ্রিক। পর মুহূর্তে মনে পড়ল ডায়েরি নিয়েছিল মিফতা। সারা রাত জেগে সেটা পড়েছে হয়তো। ভাবনারা ছুটি নিল। অলস হাতটা টেনে ফোন রিসিভ করল। ঘুমাওনি? রুদ্রিকের ঘুম ঘুম কণ্ঠ, নেশা ধরে যাওয়ার মতো। সেদিকে পাত্তা দিল না মিফতা। ডায়েরি সবটা খুলে বলল, এখন কি করব? ভাবছি মাসুদ আঙ্কেলকে কি জিজ্ঞেস করবে একবার। মিফতার কথা শুনে ভরকে গেল রুদ্রিক। তড়িঘড়ি করে ভুলল, না না, ভুলেও না। রুদ্রিকের কণ্ঠটা ঠিক স্বাভাবিক লাগলো না মিফতার কাছে। কেন? আর তোমার গলায় এমন লাগছে কেন? না মানে, ওনাকে ওনার পরিবারের কথা জিজ্ঞেস করে কি লাভ, তাই নিষেধ করলাম। মিফতা মেনে নিল তার কথা। ঠিক আছে, তাহলে জিজ্ঞেস করব না। কথাটা পছন্দ হলো রুদ্রিকের। ঠোঁটের কোণে ফুটে উঠল অমায়িক হাসি। যাক বাবা, আটকানো গেল পাগলিটাকে।
কারো চিৎকারের আর্তনাদে ঘুম ভাঙল মিফতার। রাত 4টার দিকে ঘুমিয়েছে বলে সকাল সকাল সজাগ পায়নি আজ। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে বেলা 11টা ছুঁই ছুঁই। বাইরে থেকে আর্তনাদের শব্দ ভেসে আসছে কানে। প্রাপ্তবয়স্ক কোনো মেয়ের কান্না। দেরি না করে মিফতা বের হলো ঘর থেকে। পেট চেপে ধরে রেখা কাঁদছে। দেখেই বোঝা যাচ্ছে সহ্য করার অনেক চেষ্টা করে ব্যথা সহ্য করতে না পেরেই ক্ষণে ক্ষণে কেঁদে উঠছে। রাহাত বাড়ি নেই। সকাল 9টা বাজে নাকি হাসপাতালে গিয়েছে কালকের দেওয়া চ্যালেঞ্জের জন্য। এদিকে রেখার কান্নার বেগ বাড়ছে, সাথে রক্তক্ষরণ শুরু হয়েছে। বাচ্চাটা আর নেই দেখেই বোঝা যাচ্ছে, তবে তার অবস্থাও খারাপ। দ্রুত হসপিটালে নিতে হবে। কিন্তু এবাড়ির কারো তেমন হেলদোল নেই। চোখের সামনে কাউকে এভাবে কষ্ট পেতে দেখা যায় কি? মিফতার মতেই যায় না। যতই শত্রু হোক, ততই পর মানুষ হোক, বিপদের সময় সে সবসময় মাথায় থাকে না। বাধ্য হয়ে মিফতা নিজে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা তুলল। অবশেষে রুনা আর মিফতা মিলে হাসপাতালে নিয়ে গেল রেখাকে। ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান করে। রেখা আপাতত সুস্থ, তবে বাচ্চা নষ্ট হয়ে গেছে। কয়েকদিনের জন্য যে অস্তিত্ব বয়েছিল রেখার পেটে, তার রক্তের সাথে মিলিয়ে গেছে অস্তিত্বহীন। কেউ হয়তো বাচ্চাটা নষ্ট করার জন্য কৌশলে রেখাকে ওষুধ খাইয়ে দিয়েছিল, যার ফলস্বরূপ এমনটা হলো। তবে রেখা যে ইচ্ছাকৃতভাবে এসব করেনি তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর এটাও বোঝা যায় যে এসবের কিছুই জানে না। এমন একটা ঘটনা ঘটে গেল অথচ বাড়ির অবস্থা আগের মতো। কোনো শোকের আভাস নেই। শোকটা কেবল রেখাকে ছুঁয়েছে, বাড়ির অন্য কাউকে শোক ছুঁয়ে দিতে পারেনি। এতটা নিষ্ঠুর মানুষ কি করে হয় জানা নেই মিফতার। সকলের এমন নীরবতা মিফতাকে ভাবাচ্ছে, এরা কি মানুষ নাকি? মাথায় এসব ভাবনা নিয়েই ভাতের মার গালাতে পাতের ওপর করতেই গরম ভাতের মার পড়ল মিফতার হাতে। রান্নাঘরে তখন আর সে আর রুনা। মিফতা তো এতটা বেখেয়ালি না। তার স্পষ্ট মনে পড়ছে ভাতের পাতিলে কেউ ধাক্কা দিয়েছে, যার তাল সামলাতে না পেরে গরম মার পড়েছে তার হাতে। এটা ইচ্ছাকৃতভাবে করা। দুপুরে পড়ে যাওয়া হাত নিয়ে রাতের আধারে বসে আছে মিফতা। বাড়ির অবস্থা গম্ভীর। ডাক্তারের করা রাহাদের টেস্টের রিপোর্ট পেয়েছে হাতে। ডাক্তারের রিপোর্ট আর মিফতার কথা হুবহু মিলেছে। হ্যাঁ, এটাই সত্যি, রাহাত কখনো বাবা হতে পারবে না। তবে সকলের মনে প্রশ্ন, একথা মিফতা কে করে জানল? সেই খবর জানার পর থেকে বাড়ির পরিবেশ গরম। অসুস্থ রেখার উপর কয়েক চোট মারা পড়েছে, মেরেছে রাহাত। মারের কারণ, রাহাত বাবা হতে না পারলে রেখার গর্ভে কি করে সন্তান এলো? শত মার খাওয়ার পরে মুখ খোলেনি রেখা। রাগে বাড়ি থেকে বের হয়ে গেল রাহাত। সেই থেকে শুনছান নীরবতা বাড়িতে। অমাবস্যা রাত না, তবু আকাশে চাঁদ নেই। মন খারাপের সাথে তাল মিলিয়ে চাঁদও হয়তো ছুটি নিয়েছি আজ। ঘরের জানালার গ্রিল ধরে চাঁদহীন আকাশে এক মনে তাকিয়ে মিফতা। হঠাৎ দূরে থেকে পূর্ব পরিচিত কারো কণ্ঠ ভেসে আসছে কানে। কান পেতে তা শোনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সে। অস্পষ্টভাবে ভেসে আসে কেউ একজন বলছে, আমি বলেছিলাম ধৈর্য ধরুন, তাকে আমি নিয়ে যাব সময় মতো। আপনার আমার কথা না শুনে তাকে আঘাত কেন করলেন? কেন করলেন আঘাত? কতবার বলবো তাকে ভালোবাসি আমি? আমার ভালোবাসার দিকে হাত বাড়িতে কলেজা একবারও কাঁপলো না। ভালোবাসার জন্য আমি সব করতে পারবো। শেষ করে দিই এখন সব। পুরুষ নালে এমন ভয়ার্থক গলা শুনে সামনে থাকা মহিলাটি কেঁপে উঠছে। চাঁদহীন রাতের আধারে দুইটা মানুষের কেবল ছায়ার মতো দেখা গেল মিফতা। তবে কণ্ঠ পরিচিত লাগছে। ভয় পেয়েও যেন আবার সাহস সঞ্চয় করে মহিলাটি বলছে, আর কত সহ্য করব? এভাবে সবাইকে খাটিয়ে মারছে মেয়েটা। তাছাড়া রিক্স তো আছে। তখন তো আপনিও ফেঁসে যাবেন স্যার। না, এভাবে আর শোনা যায় না। কে বা কারা এখানে দেখতেই হবে। যে ভাবা সেই কাজ। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে পড়ল মিফতা। বাড়ির পিছন দিকটায় যেতে হতবাক সে। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কেউ তো নেই কোথাও। অথচ সে নিজে এতক্ষণ দেখছিল দুজন মানব মানবী এখানে দাঁড়িয়ে মত বিনিময় করছে। অথচ এখানে তো কেউ নেই। না হয় মিনিট খানেক সময় লেগেছে ঘর থেকে বের হয়ে ঘুরে এখানে আসতে। এই 1 মিনিটে সব কেমন উধাও হয়ে গেল। ভাবতে ভাবতে চারপাশটায় আরও একবার চোখ ভালোভাবে বোলালো। তাতে লাভ হলো না তেমন কোনো। সে তো একজন পরিচিত কণ্ঠই শুনেছিল। সেটাও কি ভুল? কে জানি কি হচ্ছে। মনের ভুল ভেবে যে পিছনে ঘুরে পা বাড়ালো, অমনি বিকট শব্দে কেঁপে উঠল মিফতা। ভয়ে ভয়ে ঘুরে তাকালো তবুও। বাড়ির পিছনে লাগানো হালকা আলোয় নিভু নিভু করে যে লাইটটা জ্বলতো, তা এখন চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে ভ্রূপৃষ্ঠের বুকে।
এমনি এমনি কি লাইট ভেঙে পড়ে? জানা নেই তার। নিজের ফোনের আলো জ্বেলে আরও একবার খুঁজল, কিন্তু পেল না কিছু। নিরাশায় হতাশ হয়ে ঘরে প্রস্থান করল মানবী। পরদিন সকালে রুদ্রিকে সবটা জানাতে সে তাড়া দিল এ বাড়ি ছেড়ে দেওয়ার। কাল হাত পড়েছে, আর তার রুনা বেগম ইচ্ছায় ধাক্কা দিয়ে পড়িয়েছে শোনার পর থেকেই মিফতাকে বোঝাচ্ছে যা হয়েছে সবটা বাদ দিয়ে চলে যেতে। এখানে থাকলে বিপদ হতে পারে। তাকে কিছুতেই হারাতে পারবে না রুদ্রিক। মিফতাও বেউপায়, কি করবে বুঝতে পারছে না। চলে কি যাবে? এই গোলকধাঁধার শেষ না করে কি হার মেনে নিয়ে ভালোবাসার বুকে ফিরে যাবে, নাকি জীবন মৃত্যুর মুখে দাঁড়িয়ে লড়ে যাবে এই রহস্যময় পরিবারের সাথে? চারদিক অন্ধকার। রাহাত বাড়ি ফিরে না দুদিন হলো। রাতের আধারে কাপড় গুছিয়ে নিচ্ছে মিফতা। অধৈর্য রুদ্রিক দুদিন ধরে তাকে পাগল করে ফেলছে এ বাড়ি ছাড়ার জন্য। মিফতাও বেউপায়, এখানে থেকেই বা কি কাজ আর? তবে এ রাতের আধারে কেন চলে যেতে বলছে তা বুঝল না মিফতা। সকল কাপড় গুছিয়ে নিল। হঠাৎ খেয়াল করল মিহির লেখা ডায়েরিটা কাঙ্ক্ষিত স্থানে নেই। ব্যস্ত হাতে কল লাগালো রুদ্রিকে। হ্যালো, আপুর ডায়েরিটা কই? তুমি কখন এসেছো এখানে? আশ্চর্য, আমি কেন নিব? আর কখন বা গেলাম আমি আনবো? সত্যি তো রুদ্রিক আসেনি। মিফতার ভাবনার মাঝে ফোনের অপর পাশ থেকে শুধালো, যা হয়েছে বাদ দাও, না পেলে নাই, চলে আসে তো। এটা ডায়েরি খোঁজার সময় না, একটু দ্রুত করো মিফতা। তার কণ্ঠ তাগাদার সুর। কল কেটে দিল। কিসেরা তো তারা বুঝল না সে। তবুও গোটা কবার খুঁজল ডায়েরিটা, পেল না। সব পিছু টানার বোনের মৃত্যু রহস্য পিছনে ফেলে রাতের আধারে যখন এক মানবী তার প্রেমিকের কাছে যেতে ব্যস্ত, আধার থেকে তখন কারো গলার সুর ভেসে আসলো, তুমি মিহির ছোট বোন মিফতা, তাই না? আধার থেকে ভেসে আসা রাজভারী কণ্ঠ থামিয়ে দিল মিফতার পাজোড়া। জমে যাওয়া শরীরটা নিয়ে যেন জোর করেই ঘুরে তাকালো পিছনে। মাসুদ দাঁড়িয়ে। কি এটাও সম্ভব? যে মানুষটাকে সারাক্ষণ হুইল চেয়ারে বসে থাকতে দেখে আসছে এতদিন ধরে, সে মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। না না, এসব তার চোখের ভুল। ভুল দেখছে এসব। নিজের মনার চোখে ভুল ভেবে আরো দু কদম পা বাড়ালো সামনের দিকে। পেছন থেকে এবার আরো কেউ ডাকলো না মিফতাকে, বরং পায়ের সাথে পা মিলিয়ে হেঁটে মিফতার সামনে এসে বলল, তুমি ভুল দেখোনি, আমি দাঁড়িয়ে আছি। এবার ভয়ে চমকালো মিফতা। মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, কিভাবে? আমার কথা বাদ দাও। তুমি খুব সাহসী একটা মেয়ে, আর বোনকে ভালোবাসো অনেক, তাই না? এ যেন প্রশ্ন না, উত্তর জেনেই আবারও প্রশ্ন করা। যে প্রশ্নের উত্তর আছে। একটু থেমে আবারও বলতে লাগলো, কিন্তু এটা ভেবেই অবাক হচ্ছি, বোন হয়ে বোনের মৃত্যু রহস্য খুঁজলে, অথচ এই কাজটা তোমার মা করেনি মেয়ের মৃত্যুর সময়। সে যদি তোমার মতো করে মেয়েটাকে ভালোবাসতো, তাহলে হয়তো অনেক কিছু জানতে পারত। দাঁড়িয়ে গেল মিফতা। মাসুদ দাঁড়িয়ে আছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। এখন পুরো মনোযোগ তার কথায়। মানে কি বলতে চান? ফিক করে হেসে বলল, এটাই বলতে চায়, যে মেয়ের মৃতদেহটা পুলিশের হাতে তুলে দেয়নি তোমার মা, বরং কয়েকটা টাকা পেয়ে সেটা লুকিয়ে গেছে, যা তুমি এতদিন পর খুঁজে মরিয়া হচ্ছ। অবশ্য আমি এটা বলবো, উনি যা করেছে ভালোই করেছে। তুমি চলে যাচ্ছ দেখে ভালো লাগলো, নয়তো তোমার শেষটা হয়তো এখানেই হতো। চলে যাও। তবে যাওয়ার আগে একটা সত্যি বলি, নয়তোবা এই দশা তোমার থেকেই যাবে। সবসময় মাথায় ঘুরপাক খাবে ডায়েরিটা কোথায় গেল। তোমার ঘর থেকে মিহির ডায়েরিটা আমি নিয়েছি। তোমার আচার আচরণ ভালো লাগেনি। রাহাতকে বিয়ে করেছ এটাও কেমন সন্দেহ হয়। সেখান থেকে তোমার পিছু নেওয়া। এরপর জানতে পারি বিয়েতে সব সাজানো নাটক। আসল ঘটনা হলো এই যে, তুমি বোনের রহস্য খুঁজতে এসেছিলে, আর তুমি যখন রেখাকে নিয়ে হাসপাতালে যাও, তখনই তোমার ঘরে গিয়ে ডায়েরি পাই। নিতাম না আমি সেটা। তবে আমি ছাড়াও যে আরো অনেকে তোমার পিছু নিয়েছে, তাদের হাতে ডায়েরি পড়লে হয়তো তোমার বিপদ হবে। তাই সরিয়ে নিয়েছি ডায়েরিটা, নিয়ে আগের জায়গাতে রেখেছি, যেন তোমাকে কেউ সন্দেহ না করে। এতে তোমার বিপদ কমবে বলেই করেছি, যেন কারো চোখে না ধরা পড়ো তুমি মেহির বোন। যাও মা, চলে যাও। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল মাসুদ। কিন্তু না, সে যাবে না। বোনের সে স্মৃতি ফেলে যেতে পারে না। মাসুদকে অবশ্য জিজ্ঞেস করেছে মিহি কিভাবে মারা গেছে। তবে লোকটা ভারী নাসরবান্দা, কিছু বলল না সে। তাই মিফতাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাস্তা ঘুরিয়ে আবার ঘরের দিকে পা বাড়াতেই মাসুদ ডেকে উঠল, যেও না মিফতা, বিপদ হতে পারে। কিছু জিনিস ফেলে যাওয়াই শ্রেয়। আমাকে আটকাবেন না আঙ্কেল। বোনের সে স্মৃতিটা নিজের কাছে রাখতে চায় বলে মিফতা চলে গেল। মধ্যরাত। ব্যাগে থাকা মোবাইলটা বেজে যাচ্ছে অনবরত।
তবে ফোনটা সাইলেন্ট থাকায় মিফতা বসছে না তা। ইচ্ছে করে ফোন সাইলেন্ট রেখেছে, নয়তো মিনিটে মিনিটে কল করে দ্রুত বের হওয়া তাগাদা দিতেই থাকবে, সেই জানে। তাই এমনটা করা। সকলে ঘুমিয়ে আছে। মাসুদকে পেছনে ফেলে মিহির সে রুমটার সামনে এসে দাঁড়িয়েছে মিফতা। আজ যেন ঘরে ঢুকতে ভয় করছে তার, গা ছমছমে ভাব। মিনিট দুয়েক এভাবে দাঁড়িয়ে থেকে সাবধানতা অবলম্বন করে ঢুকে পড়ল ঘরে। চারদিকটায় চোখ বোলালো। বোনের শরীরের গন্ধ পাচ্ছে যেন। এই ঘরটাতেই তো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বোন। হাত বাড়িয়ে ডায়েরিটা নিল তোষকের নিচ থেকে। হঠাৎ দু চোখ ঝাপসা হয়ে এলো। নিজেকে সংযত করে দাঁড়িয়ে থাকতে পারছে না সে। মাথায় চিনচিনে ব্যথা। বুঝতে পারল পিছন থেকে মাথায় আঘাত করেছে কেউ। চারটা দিক অন্ধকার। হঠাৎ করে মিফতার অচেতন দেহটা পড়ে গেল মাটিতে। ঘড়ির কাঁটায় রাত 12টা। গ্রামের মানুষজনের কাছে এটা অনেক রাত। মহল্লার সব বাড়ির বাতি নিভে গেছে এতক্ষণে। 10টায় বের হওয়ার কথা ছিল মিফতার। তারপর থেকে কল করছে সে, কিন্তু রিসিভ হচ্ছে না। চিন্তায় রুদ্রিকের অবস্থা পাগল প্রায়। না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে মন সায় দিচ্ছে না। এদিক সেদিক না ঘুরে রুদ্রিক সোজা চলে গেল রাহাতদের বাড়ি। প্রায় সব ঘরের লাইট বন্ধ, কোনোটায় আলো নেই। তবুও থামল না সে। মিফতা যে ঘরটায় থাকতো সেখানে গেল। অন্ধকার ঘর, বাইরে থেকে দরজা বন্ধ। ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে দিল। ঘরটায় মিফতার কোনো জামা কাপড়, কোনো জিনিসপত্র নেই। এক কথায় মিফতার কোনো চিহ্ন দেখা মিল না সে ঘরে। এটা দেখে আরো ঘাবড়ে গেল সে। রাগে গজগজ করতে করতে বাড়ির সবাইকে ডেকে তুল। ঘুম থেকে সকলে বের হতেই রুদ্রিক রুনার সামনে এসে রাগী গলায় হুঙ্কার ছেল, আমার মিফতা কই? মহিলা মনে হয় অবাকই হলো বেশ। এত রাতে ঘুম থেকে তুলে এ কেমন প্রশ্ন সকলের দিকে একবার তাকালো। সকলেই তার মতো অবাক। রুনা অবুঝের মতো পাল্টা প্রশ্ন ছুড়ল, সে তো ঘরে ঘুমাচ্ছে। ভাবভঙ্গি এমন যে কেউ কিছু জানে না। রুনার খুব কাছে এসে বলল, সে রুমে নাই। তোরা জানিস সে কোথায়? ভালো ভালো বল কোথায় সে, নয়তো তোদের সব কটাকেই পিষে ফেলবো। আহ বাবা, শান্ত হও। দেখো আমরা ঘুমাচ্ছিলাম, সে কোথায় কি করে জানবো? মাথা ঠিক নেই রুদ্রিকের। এদের সাথে তর্ক করে লাভ কি? সকলেই তো ঘুমাচ্ছিল। তাহলে মিফতা কোথায়? আর দাঁড়ালো না। দ্রুত পায়ে বাড়ি থেকে বের হতে সামনে একটা গাড়ি। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রুহুল। দৃষ্টি আকাশ। এরাতে রুহুলকে দেখে আরো চমকে গেল, ভাইয়া তুমি এখানে কখন এলে? আর বাকি কথা বলার সুযোগ দিল না রুহুল। কেন আসতে পারি না? সারপ্রাইজ দিব বলেই তোদের বলে আসিনি। মিফতা কোথায়? রুহুলের মুখে মিফতার কথা শোনাতে হকচকে গেল রুদ্রিক। কি জবাব দেবে মাথায় আসে না। হুট করে বলে দিল, মিফতা তো ঘুমাচ্ছে। রুদ্রিকের কথার জবাব দিল না রুহুল। তুইও ঘুমিয়ে পড়, আমি আসি তাহলে। কোথায় যাবে তুমি? আর এত রাতে কেন আসলে বললে না যে? সাংবাদিক, পুলিশ, ডাকাত, এদের কোনো রাত দিন নেই। সময়দের কখন কোথায় নিয়ে যায় তাই বলা মুশকিল। তা তো আমার থেকে ভালো তুই জানিস। তাহলে এমন প্রশ্ন করা তোকে মানায় বল? বলে আর দাঁড়ালো না। গাড়িতে উঠে অন্ধকারে মিলিয়ে গেল নিমেষেই। রুদ্রিক অবাক হয়ে তাকিয়ে দেখল সে দৃশ্য। আপনি? মিফতার জ্ঞান ফেরার পর বন্ধ ঘরে পূর্ব পরিচিত কাউকে প্রবেশ করতে দেখে চমকালো। আপনি? লোকটা কিছু বলল না। মিফতা আবারও বলল, আমি আপনার কি ক্ষতি করেছি? ছেড়ে দিন আমায়, প্লিজ ছেড়ে দিন। রুদ্রিক অপেক্ষা করছে আমার জন্য। আমরা অনেক দূরে চলে যাব এখান থেকে। এবার যেন হাসি পেল লোকটার। থুতনিতে আঙ্গুল দিয়ে রঙ্গ করে বলল, ছেড়ে তো তোমায় দিতেই পারতাম। তবে ছেড়ে দিলে যে আমাদের লস হয়ে যাবে বড্ড। না না, তুমি কোনো ক্ষতি করনি। তবে তোমায় হাতছাড়া করলে যে বেশ ক্ষতি হয়ে যাবে গমে। আর কি বললে রুদিক? হা হা, রুদ্রিকের আসল পরিচয় জানলে ওরে ঘৃণা করতে মন টানবে না তোমার, বুঝলে? বলেই অট্টহাসিতে মেতে উঠল পাশের লোকটা। হাসতে হাসতে চলে গেল রুম থেকে। তার বলা কথার ঠিক মানে বুঝল না মিফতা। এমন কোনো জায়গা নেই যা খুঁজে দেখেনি রুদ্রিক। পুরো একদিন এক রাত শেষে বিকেল প্রায়। রুহুলের সাথেও কথা হয়নি তার আর। এদিকে ফোনে অনবরত কল আসাতেই লাগছে তার। কলগুলো যে বেশ ইম্পর্টেন্ট তা জানে সে। অনেকগুলো টাকার ব্যাপার স্যাপার, লস হয়ে যাবে সব। তবুও সে সবই কিছু যায় আসে না তার। তার কাছে মিফতাই আগে, বাকি সব ভেস্তে যাক। হঠাৎ রাহাতকে তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হতে দেখে তার পিছু নিল সে। কিছু দূর যেয়ে আবার চারদিকে তাকিয়ে নিয়েছে কেউ আছে কিনা। ভাবভঙ্গি এমন যে খুব সাবধানতা অবলম্বন করে যাচ্ছে সে। এভাবে প্রায় 30 মিনিট যাওয়ার পর একটা চিপা গলিতে ঢুকে পড়ল।
এতটাই চাপা যে সূর্যের আলো সেখানে ভালো করে প্রবেশ করতে পারছে না। এমন কোমল পরিবেশে কাউকে ফলো করাটা সত্যি কষ্টসাধ্য। তবুও যথাসাধ্য রাহাদের পিছনে হাঁটছে সে। হঠাৎ রাহাত তার দৃষ্টির বাইরে চলে গেল। দিশেহারা হয়ে চারদিকে ঘুরছে। না, এখানে তো কেউ নেই। এর মাঝে হঠাৎ মাটিতে ঢলে পড়ল রুদ্রি। পাশাপাশি দুজন মানুষ বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে। তাদের সামনে আরো তিনজন মানব মানবী। এভাবে কষ্ট পেয়ে কি লাভ হচ্ছে স্যার? তার থেকে ভালো একটা কল করে বলে দেন, আমরাও আপনাদের ছেড়ে দেব। বারবার সকলে এই কথা বলতে দেখে মিফতা প্রশ্ন করল, কাকে কল করে কিসের অর্ডার কনফার্ম করতে বলেছে ওরা? প্রশ্নটা শুনে আটকে উঠল সে। এই ভয়টাই পাচ্ছে এতক্ষণ যাবৎ। অসহায় চোখে তাকালো মিফতার দিকে। তখনই পাশ থেকে এক বিদঘুটে হাসির শব্দ ভেসে এলো। হাসিটা রাহাদের। হাসতে হাসতে বলল, কি রুদ্রিক স্যার, আপনি সবটা বলবেন নাকি আমি বলবো? এখনো সময় আছে। ভালোই ভালোই মালগুলো নিতে বলুন, নয়তো সব বলে দিব। রাগে ফুঁসছে সে। বাজে রকমের একটা গালি দিল রাহাতকে। এবার আর চুপ রইল না রাহাত। সেও পাল্টা গালি দিয়েই মিফতার কাছে গেল। খুব ভালোবাসি সেই পুরুষটাকে, তাই না? অন্ধ ভালোবাসা, বলে আবারও হাসল। মিফতা অবাক হয়ে দাঁড়িয়ে সেদিকে। কি বলছে কিছুই মাথায় ঢুকছে না। এটা একটা অমানুষ, শিশু পাচারকারী। বাংলাদেশ থেকে যত বড় বড় টিমের মাধ্যমে বাচ্চা পাচার করা হয়, এদের লিডার এই রুদ্রিক। আর তুই যে মিহির বোন, বিয়ে না করে আমাদের বাড়ি আসিস, এসব নামরা আরও অনেক আগেই জেনেছিলাম। কিছু বলিনি, এই তোর প্রেমিকের জন্য। কিন্তু আমার মা একটা ভুল করে ফেলে, তোর হাতে ভাতের মার ফেলে। সেই জন্য তোর প্রেমিক আমাদের ডিল ক্যান্সেল করে দিয়েছে। 50 জন বাচ্চা ডেলিভারি দেওয়ার কথা ছিল গত পরশুদিন। তোর জন্য তাদের নিচ্ছে না। এতগুলো বাচ্চা প্রতিদিনের খরচ কত হচ্ছে বুঝতে পারছিস? যার জন্য তোকে আটকাতে হলো আমাদের। মিফতা তাজ্জব বনে ঠায় দাঁড়িয়ে আছে। আদৌ কি এসব সত্যি? রুদ্রিক এমন হতে পারে না। নিজের ভালোবাসার ক্ষতিগুলো আজ নড়ে বড়ে মনে হচ্ছে। নিজে নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ভালোবাসার অগাধ বিশ্বাস নিয়ে মিফতা রুদ্রিকের দিকে প্রশ্ন ছুড়ে মারল, ওরা এসব কি বলছে রুদ্রিক? বলো এসব মিথ্যা সব। উত্তর দিল না সে। আর না মাথা তুলে মিফতার চোখে চোখ রাখল। রাত তখন 10টার মতো। বেশি রাত না। কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করা গেল চেয়ারে বসে থাকা শফিকার রুনা বেগম ঘুমিয়ে ঝিমাচ্ছেন। রাহাত ডাকলো কয়েকবার। ঝিমোতে ঝিমোতে রুনা উত্তর দিল, মাথাটা কেমন করছে। এর কিছু সময় পর রাহাতকেও একটা চেয়ারে বসে পড়তে দেখা গেল। তার চোখও বন্ধ। দেখে মনে হচ্ছে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ সেবন করে বেঘরে ঘুমাচ্ছে সকলে। মিফতা অবাক হয়ে দেখে গেল সে দৃশ্য। ঠিক কি হচ্ছে বুঝে উঠতে পারল না। রাত বাড়ল। 2:30টার মতো বাজে। সর্দার পরিবারের বাকি দুজন সদস্য এসে পৌঁছে গেছে এখানে। মাসুদ আজার হুইল চেয়ারে বসে নেই, দাঁড়িয়ে আছে। সাথে মরিয়মও এসেছে। সকলের চোখে মুখে পানি ছিটানোর কাজটা করছে সে। 8 ঘন্টার উপরে পানি ছিটানোর পর টিপটিপ করে চোখ খুলছে তারা। ঘুম ঘুম চোখে মাসুদকে দাঁড়িয়ে থাকতে দেন, যেন সকলের ঘুমটা উড়ে গেছে। সকলের চক্ষু ছানা বড়া। শুধু অবাক হলো না মিফতার মরিয়ম। ঘুমের আড়মোড়া ভেঙে সকলে চেয়ার থেকে উঠে দাঁড়াতে চাইলে ব্যর্থ হলো। চেয়ারের সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা রয়েছে তাদের শরীর। চেঁচিয়ে উঠল রোনা, এ কি, আমাদের শরীর বাঁধা কেন? আর তুমি দাঁড়িয়ে আছো কি করে? রুনার কথায় হাহা করে হেসে উঠল মাসুদ। এ যেন এক মজার জোক শোনালো কেউ তাকে। সে হাসির শব্দ যে কত ভয়ঙ্কর। সে হাসির শব্দে সকলের আত্মার পানি শুকিয়ে গেল। এ যেন পুরনো মাসুদকে দেখছি তারা। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সকলে। মুখে তো শব্দটি করতে পারছে না রুনা। এবার তার পতনের দিন এসে গেছে বুঝতে বাকি নেই আর। সবাইকে চুপ থাকতে দেখে একটা চেয়ার টেনে তাতে আরাম করে পায়ের উপর পা তুলে বসল সে। অতঃপর হেলান দিয়ে চোখটা বন্ধ করে নিল। কি, আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হচ্ছ তাই না? হওয়ারই তো কথা। যে মানুষটাকে দিনের পর দিন নিজ হাতে ওষুধ খাইয়ে প্যারালাইজড বানিয়ে রাখলে, আর আজ হঠাৎ তাকে দাঁড়িয়ে থাকতে দেখলে কষ্ট তো হবে। আরেক দফা চমকালো সকলেই। এসব কি বলছে মাসুদ? সত্যি কি এমনটা হতে পারে? কোনো মহিলা তার স্বামীর সাথে এমনটা করতে পারে? এ যেন অবিশ্বাস্য। হাসল মাসুদ। অবাক হওয়ার কিছু নেই, সবই পারে তোমাদের সামনে থাকা এই মহিলা। আমায় তো বাঁচিয়ে রেখেছে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। তেতো হয়ে উঠল রুনা। তোকে বাঁচিয়ে রাখাটাই আমার জীবনের সব থেকে বড় বোকামি। রাহাত বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে মা বাবার কথোপকথন শুনে জিজ্ঞেস করল,
এসব কি বলছো তোমরা? আবারও হাসল মাসুদ। সে অনেক বছর আগের কথা। তোমার বয়স ৮ বা ৯ বছর। মরিয়ম আরও ছোট, ৪ থেকে ৫ বছর হবে। আমার তখন উঠতি ব্যবসা। মাত্র বছর দুয়েক হবে ব্যবসায় লাভের দিকে যাচ্ছি। হঠাৎ একদিন ছোট একটা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার বলে অপারেশন করালে কয়দিন পরে ভালো হয়ে যেতে পারে, তবে ৬ মাসের মতো রেস্টে থাকতে হবে। ডাক্তারের কথা মতো অপারেশন হয়, রেস্টে থাকি, কিন্তু পা আর আমার ভালো হয় না। তবে কি করে দিনের পর দিন আমায় ভুল ওষুধ খাইয়ে গেছে তোমার মা, যেন আমার পা ভালো না হয়। আর সেই সুযোগে আমার ব্যবসা বাণিজ্য সব নিজের করে নিয়ে নিয়েছে। আমারই সামনে পরপুরুষ নিয়ে বাড়ি এসেছে। কিছু করতে পারিনি আমি তখন। আমি যে অচল ছিলাম। মাসুদের কথা শুনে সকলে রোনার দিকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে আছে। রোনা আর সহ্য করল না। এসব কথা বলল, হ্যাঁ করেছি। এসব আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি। যে একটু টাকা হয় সে আরও টাকার পিছনে ছুটে এলো। অন্যায় পথে টাকা কামাতে থাকে। ঘরে যে তার বউ বাচ্চা আছে সে কথা ভুলেই যায়। মাসের পর মাস কেটে যেত, বাড়ি আসতো না। টাকা পাঠিয়ে দিত তার কর্মচারীকে দিয়ে। ২ নাম্বারি কাজে জড়িয়ে পড়ে। এভাবেই চলতে থাকে। তখনই অ্যাক্সিডেন্ট হয় তার। আর সবকিছু কয়েক মাসের মতো আমাকে দায়িত্ব দেওয়া হয়। আমিও টাকার লোভে পড়ে যাই। মাথায় তখন প্রতিশোধের আগুন। সে কিনা আমাদের থেকে দূরে থাকবে টাকার জন্য। এ আর হতে দেয় না। তাকে পঙ্গু করে ঘরে ফেলে নিজের সব দখলে নিয়ে নেই। আর সাধু অসাধু সকল ব্যবসা আমার হাতে। চুপ করো। আমায় না হয় শাস্তি দিয়েছিলে, ছেলের বউকে কেন মেরেছিলে? সে তো দোষ করেনি কোনো। মা ছেলে মিলে ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে শেষ করে দিলে। সে অভিশাপের ধ্বংস এসে গেছে তোমাদের জীবনে আজ। মিফতা আরও এক ধাপ অবাক হলো। রুনার রাহাত মেরেছে মিহিকে। মিফতা জানতে চেয়েছিলে না মিহি কিভাবে খুন হয়? শূন্য তবে। বৃষ্টির সে রাত। সারাদিনই বৃষ্টি ছিল। মেয়েটা মাসখানেক আগে এই নরপিশাচদের অত্যাচার সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে গিয়েছিল। হয়তো সেখানেও শান্তি মেলেনি তার। তাই তো আবার একা একাই ফিরে এসেছিল। তবে এতদিনে এরা ডিভোর্স পেপার তৈরি করে ফেলে। ওই দিন মিহি না ফিরলে হয়তো ২-১ দিনের ভিতর তার কাছে পাঠিয়ে দিত সে কাগজটা। বাদ দিয়ে সেই কথা। তুমুল বৃষ্টি সেদিন। পরের দিন ২০ জন বাচ্চা ডেলিভারি দেওয়ার কথা। এই বৃষ্টির মাঝে গোডাউনে রাখতে অনেকটা পথ কষ্ট করে যেতে হবে। বাড়িতে কেউ নেই। রেখা বাপের বাড়ি ছিল। ফাঁকা বাড়ি, তাই বাড়িতে নিয়ে আসে বাচ্চাগুলোকে। কিন্তু রাহাত জানত না মিহি বাড়ি ফিরে এসেছে। বাচ্চাদের কান্নার শব্দে মিহু বের হয়ে আসে রুম থেকে। এদিকে মাথায় রাগ চটে যায়। মারধর করে ডিভোর্স পেপারে সাইন করিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। এত রাতে বৃষ্টির মধ্যে একা একটা মেয়ে কোথায় যাবে, কি করবে বুঝে উঠতে না পেরে পায়ে ধরে তার মানুষগুলোর। শুধু একটা রাতের আশ্রয় চায়। অবশেষে রাজি হলে থাকতে দেয় এক রাত। তবে সে রাতটাই যে মিহির জীবনের শেষ রাত ছিল। সকলে যখন ঘুমে মশগুল, মিহি তখন চুপিসারে বাচ্চাদের রুমে ঢুকে তাদের হাত পায়ের বাঁধন খুলতে ব্যস্ত। বাইরে তখনও বৃষ্টি। তবুও হয়তো মেয়ে বাচ্চাগুলোকে নিয়ে পালাতে চেয়েছিল। তবে শেষ রক্ষার হলো না। ওদের চোখে ধরা পড়ে গেল মিহি। কি রে, কি করছিস তুই? চুলের মুঠি ধরে রাখায় ব্যথায় কুকড়ে ওঠে মেয়েটা। তবুও দমে যায় না। ওদের ছেড়ে দিচ্ছে। আহা, এজন্য কি হাতে পায়ে ধরে এক রাতের জন্য থাকতে চেয়েছিলি? শালি ফকিন্নি। ফকিন্নি হলেও তোদের মতো না। আমি তোদের সব কটাকে পুলিশে দেব। এরপর রুনা উঠে পড়ে। মা ছেলে মিলে মারতে মারতে মেরে ফেলে মেয়েটাকে। যখন বুঝতে পারে মারা গেছে, তখন ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। পরদিন খবর দেওয়া হয় তোমাদের বাড়ি। তোমার মা পুলিশকে জানাতে চেয়েছিল, কিন্তু ওরা টাকা দিয়ে তোমার মাকে চুপ করায় ফেলে। সেদিন আমি চুপ করে দেখেছিলাম। কিন্তু আফসোস, আজকে আমার দাঁড়িয়ে থাকার পেছনে সবটা অবদান মিহির। মিহি অল্প শিক্ষিত থাকলেও খুব মেধাবী আর বুদ্ধিমতী ছিল। তার উপর বিজ্ঞানের ছাত্রী। তার শাশুড়ি যখন আমাকে ওষুধ খাওয়াতে দেখে, কিন্তু আমার কোনো উন্নতি দেখতে পায় না, তখন সে ওষুধের নাম নিয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করে জানতে পারে এই ওষুধ আমাকে ভালো করবে না, বরং আমায় আবারও খারাপ করে যাবে। সেদিন বাড়ি এসে আমায় বলেছিল, বাবা, জি বৌমা বলো, কিছু বলবে কি? আমার অনুমতি পেয়েও সেদিন কথাটা বলতে পারছিল না মিহি। সংকোচ বোধ করছিল, ভয় পাচ্ছিল। কথাটা আমি ঠিক কিভাবে নিব সেটা ভেবে। পরে আমি জোর দেওয়াতে সবকিছু খুলে বলে। আমি রেগে উঠি ওর ওপরে। রেগে গিয়ে সবাইকে ডাকতে যাব, তখনই পায়ে ধরে বলে, আমি মিথ্যা বলছি না বাবা, বিশ্বাস করেন। আমি বিশ্বাস করি না।
তবে অবিশ্বাসও করতে পারি না। ওই দিনের পর থেকে আর ওষুধ খায়নি। সব ওষুধ ফেলে দিতে লাগি। আস্তে আস্তে পায়ে শক্তি অনুভব করি, তবে সেটা মিহির মৃত্যুর পর। আর একটা সময় সে পুরোপুরি ভালো হয়ে যায় আমার পা। কষ্ট মেয়েটা জানলো না। কষ্ট মেয়েটা জানলো না, তার জন্য আমার এত বড় উপকার হলো। কথাগুলো বলতে গিয়ে গাড় করিয়ে দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল তার। মিফতার কাছে অঝরে। মাসুদ আরও বলল, এ শুধু একা পাপিষ্ট হয়নি, নিজের ছেলেমেয়েকে দিয়েও খারাপ কাজ করিয়েছে। ছেলেটাকে তো বাচ্চা পাচারের কাজে লাগিয়েছে। মেয়ের স্বামী ঘরের বউদের সাথে নষ্টামি করত, সব জেনেও সে চুপ করেছিল। আর রেখার বাচ্চাটা তো তারই মেয়ের জামাইয়ের ছিল, সেটাও বুঝতে পেরে বাচ্চাটাকে নষ্ট করে ফেলে। আমি যখন মেয়েকে সবটা বলি, তখন থেকে সে তার মাকে ঘৃণা করে। আর আজ রাতের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, যার ফলস্বরূপ আজ এখানে সে ঘুমিয়ে পড়ে সবাই। আঙ্কেল, আমার বাঁধনটা খুলে দিবেন? মিফতার কণ্ঠে কোনো তেজ নেই, স্বাভাবিক গলা। মিফতার এই স্বাভাবিক গলাকে ভয় পেল মাসুদ। মিফতার বাঁধন খুলে দিয়ে রুদ্রিকের বাঁধন খুলতে ব্যস্ত। এর মধ্যে পিছন থেকে চরম এক চিৎকার আসলো কানে। তড়িঘড়ি করে মিফতাকে ধরতে যেতে যেতে আরও একটা শব্দ। ছুরিটা চালিয়েছে মিফতা। ঘরে একটা ছোট টেবিলের পাশে একটা ছুরি দেখতে পেয়ে মাসুদকে বাঁধন খোলার কথা বলেছিল। আর ছাড়া পেয়ে ছুরিটা নিয়ে প্রথমে রাহাদের পেটে এবং পরবর্তীতে রুনার পেটে ছুরির আঘাত বসিয়ে দিয়েছে। রক্ত ঝরছে অঝরে। কেউ ভাবতে পারেনি মিফতা এমন একটা কাজ করবে। মরিয়ম সব অভিমান ভুলে মায়ের কাছে ছুটে এলো। মাকে ধরে কাঁদছে সে। মাসুদ ধরে দাঁড়িয়ে আছে। রুদ্রিক মিফতাকে জড়িয়ে ধরে আছে। যে মেয়েটা সামান্য রক্ত দেখতে পারত না, সে কিনা এমন একটা কাজ করে ফেলেছে। ভাবতে যেন কেমন লাগছে তার। মাসুদ একবার চোখ বুলালো স্ত্রী সন্তানের দিকে। শান্ত ভঙ্গিতে শফিককে বলল, ওদের হাসপাতালে নিয়ে যাও। শফিক দ্রুত তাদের নিয়ে হাসপাতালে যেতে চাইলে রুনা থামিয়ে দিল। মরিয়মকে বলল, জামাইকে নিয়ে চলে যায় এখান থেকে। মরিয়ম যেতে চাচ্ছে না। এদিকে রুহুল রুদ্রিকের ফোন ট্র্যাক করে আসতেছে এখানে। পেশায় সে একজন পুলিশ। কিছু মাস হলো বাংলাদেশের পুলিশ বাহিনীতে জয়েন করেছে সে। পুলিশের গাড়ির শব্দ পেয়ে রুনা তাগাদা দিতে লাগলো মরিয়মকে। হাত ধরে বলল, যা হয়েছে ভুলে যা, নতুন করে জীবন শুরু করিস। আর পারলে এ মাকে ক্ষমা করে দিস। বলেই দু চোখ বন্ধ করে নিল সে। তার কিছুক্ষণ আগেই রাহাত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চারদিকে পুলিশ ঘেরাও দিয়ে রেখেছে। শফিক মরিয়মকে নিয়ে পালিয়েছে। তাকে বাধা দেয়নি মাসুদও। পাপের ফল তো মা ছেলে ভোগ করলো। আর সে নিজেও তো কম পাপি না। তাই মেয়েটা না হয় মুক্তি পেলেই পাপের ধ্বংস থেকে। মেয়ে যদি তার জামাইয়ের চাঁদটির দোষ মাফ করে সংসার করতে পারে, তো করুক না হয়। আরও একবার সংসার। থমথমে পরিবেশ। ঘরে 2টা মৃতদেহ আর 3জন জীবিত মানুষ। কারো মুখে কোনো শব্দ নেই। মিফতা ক্ষণে ক্ষণে বড় বড় করে শ্বাস টানছে শুধু। সকলে তো অবাক, এমন একটা মেয়ে কি করে মুহূর্তে রণচন্দ্রের রূপ ধারণ করে ফেলল। দুটো মানুষকে খুন করে নিলে এক মুহূর্তে। রুদ্রিক ঘেমে যাচ্ছে। পুলিশ যদি জানতে পারে মিফতা খুন করেছে, তাহলে তাকে জেলে নিবে। খুনের অপরাধের শাস্তি দিবে। মিফতার এই অবস্থা দেখতে পারবে না সে। এসব ভাবনার মাঝে হনহনিয়ে 10-12 জন পুলিশ ঘরে ঢুকল। সাথে রুহুলও আছে। পুলিশের দৃষ্টি পড়ল সবার আগে লাশ 2টার দিকে। রুহুল ভারী গলায় প্রশ্ন করল, ওদের কে মেরেছে? রুহুলের ভাষ্যমতে রুদ্রিক বা মিফতা করেছে খুন। আর 2জন মানুষকে সে ভীষণ ভালোবাসে। তাদের অপরাধের শাস্তি সে দিবে কি করে, সে ভয়ে জমে যাচ্ছে। তবুও আইনের চোখে তার হাত পা বাঁধা। অপরাধীকে শাস্তি দিতেই হবে যে। তবে মনে প্রাণে দোয়া করছে মিফতা বা রুদ্রিক যেন এ কাজটা না করে থাকে। মিফতার যেন এতক্ষণে হুঁশ ফিরেছে। কি করতে কি করে ফেললো ভাবতেই তার গা শিরে উঠছে এখন। ভয়ে রীতিমতো কাঁপছে পায়ের গোড়ালি। আমি খুন করেছি। 3টা শব্দের ছোট বাক্যটা যেন ধ্বনি প্রতিধ্বনি হয়ে বাজছে সকলের কানে। কথাটা বলেছে মাসুদ। মিফতা সহ রুদ্রিক সকলে অবাক হয়ে তাকিয়েছে তার দিকে। খুনের বার নিজের কাঁধে নেওয়ার মানে বোঝে না এই লোক, নাকি স্ত্রী সন্তানকে হারিয়ে মাথা নষ্ট হয়ে গেল তার। রুহুল বলল, আপনি বুঝে বলছেন তো কি বলছেন? এখনো বোঝাবুঝির কি আছে? খুন করেছি, স্বীকার করছি। পুলিশের কাজ খুনিকে গ্রেপ্তার করে ধরে নেওয়া। আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। বলে সে মিফতার কাছে গেল আস্তে করে। মাথায় হাত রেখে বলল, আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। আর তুমি ভালো থেকো। পুলিশরা মাসুদকে নিয়ে চলে যেতে নিলেই মিফতা হাত ছেড়ে ডাকল, দাঁড়ান। তার ডাকে পিছন ঘুরে তাকালো সকলে। কিছু বলবে কি?
এখানে আরও একজন অপরাধী আছে, তাকেও নিয়ে যান। কেউ যেন তার কথার মানেটা ঠিক বুঝল না। তাদের বুঝতে আরও একটু সহজ করে দিয়ে মিফতা বলল, মিস্টার রুদ্রিক একজন শিশু পাচারকারী, তাকে গ্রেফতার করুন, সে তার শাস্তি প্রাপ্য। রুহুল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রুদ্রিকের দিকে, তারপর মিফতার দিকে তাকিয়ে কিছু একটা বলতে চাইল। তখনই তাকে থামিয়ে দিয়ে রুদ্রিক ইশারায় কিছু বোঝালো ভাইকে, তারপর বলল, আমাকেও নিয়ে চলো ভাইয়া। ভাইয়ার কথা বুঝে সবটা মেনে নিল রুহুল। বাকি পুলিশদের অর্ডার দিল লাশসহ মাসুদ এবং রুদ্রিককে নিয়ে যেতে। মিফতাকে বাড়ি পৌঁছে দেবে সে আর কিছু সময়ের মধ্যেই। ভোরের আলো ফুটবে ধরনের বুকে। পুলিশরা চলে গেল। সেদিকে তাকিয়ে রুহুল হঠাৎ পিছন থেকে ধপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে পিছনে ঘুরে তাকাতে দেখল মিফতা ঢলে পড়ছে মাটিতে। রুহুল বুঝতে পারছে না মিফতাকে কি ধরবে সে, এছাড়া আর উপায় কি। এখানে সে ছাড়া আর কেউ নেই। তাই মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে মিফতাকে পাজা কোলে তুলে নিল। গাড়িতে বসে বোতল থেকে পানি ছিটে দিচ্ছে তার চোখে মুখে। পানি দিতেই জ্ঞান ফিরল মিফতার। এতক্ষণের শক্ত মনের মেয়েটা যেন ভেঙে পড়েছে একদম। রুহুলও নিজ থেকে কোনো প্রশ্ন করল না আর। মিফতাকে তার মায়ের কাছে রেখে আসলো। থ মেরে বসে আছে মিফতা। বাড়ি আসার পর থেকে কথা বলেনি একটাও, গোসল পর্যন্ত করেনি। জামার কিছু অংশে ছিটে আসা রক্ত লেগে আছে। এলোমেলো চুল, মেয়েটাকে কেমন ছন্দছাড়া লাগছে। মাগরিবের আজান পড়তেই হুঁশ ফিরল তার। নিজের মাঝে যেন নিজেকে পায় না সে। অবশ শরীরটাকে অলস ভঙ্গিতে টেনে নিয়ে গেল গোসল করতে। ঘণ্টা দুয়েক সময় নিয়ে গোসল করলো। কত টাকার বিনিময়ে? আপুর খুনকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিলে মা। মেয়ের এমন প্রশ্নে আহত হলো তার মা। কে জবাব দেবে এখন? সত্যিটা কি বলতে পারবে? আর মিফতা কি মেনে নেবে সত্যিটা, নাকি তবুও ভুল বুঝবে তাকে? কি হলো মা, জবাব দিচ্ছ না কেন? ভদ্রমহিলা গম্ভীর গলায় বলল, আমাদের পরিবারের অবস্থা কেমন তার নতুন করে বলার কিছু নেই। অত বড় ঘর থেকে বিয়ে আসায় মেয়েকে বিয়ে দিতেই বড় ঘর দেখে মনে করি মেয়ে সুখী থাকবে, খাওয়া পড়ার কোনো অভাব করতে হবে না, সাথে আমাদেরও দেখতে পারবে, সাহায্য করতে পারবে একটুও কিন্তু না। বিয়ের বছর ঘুরতে পারে না, মেয়ে খবর দেয় তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। শুনে খারাপ লাগে। তবে দারিদ্রতার কাছে আমাদের হাত পা বাঁধা, চাইলেও তাদের সাথে লড়তে পারবো না আমরা। আর না মেয়েকে বাড়ি নিয়ে এসে বসে বসে খাওয়াতে পারবো, সে সামর্থ্য আমাদের নাই। তাই তাকে বলি সব মানিয়ে নিয়ে থেকে যেতে, 3 বেলা খাবার তো পাবে। তবে কিছুদিন যেতে না যেতে সে এসে হাজির হয়। যেখানে দুজনের পেট চালানো দেয় সেখানে যোগ হয় আরও একজনের পেট। তবুও সহ্য করে নেই। কিন্তু যত দিন যেতে থাকে আশেপাশের মানুষের কটু কথা যেন বাড়তে থাকে তত বেশি। আমি আর তোর বাপ কেউ বাড়ি থেকে বের হতে পারতাম না। বের হলে যে দেখতো সেই বলতো মেয়েকে নাকি জামাই ভাগিয়ে দিছে, ফেরত এসেছে হ্যান ত্যান। তখন বাড়ি এসে সব রাগ তাকে দেখাতাম। এসব চিন্তা ভাবনায় তোর বাপ স্ট্রোক করে। ওদিন অনেক বকা দেয় মিহিকে, যার জন্য বাধ্য হয়ে মেয়ে আমার বাড়ি ছাড়ে। ঘরে তোর বাবাকে অসুস্থ রেখেও সারাদিন খুঁজে বেড়ায় তাকে, পায়নি। পরদিন তার শ্বশুর বাড়ি থেকে খবর আসে মিহি আত্মহত্যা করেছে। ঘরে শুয়ে থাকা লোকটাকে সে খবর জানাতে পারেনি। একাই ছুটে যায় নিজের পেটের মেয়েকে ফ্যানের সাথে ঝুলতে দেখাটাও অতটা সহজ ছিল না। তাকে নিচে নামানো হলে জড়িয়ে ধরে কান্না করি। আমি জানতাম আমার মেয়ে আত্মহত্যা করবে না, কেন যেন মনে হচ্ছিল তারা ওকে খুন করেছে। পুলিশ ডাকার কথা বলি আমি। তখনই তার শাশুড়ি এসে আমার হাত ধরে বলে, দেখেন আপা, যা হওয়ার হয়ে গেছে, মেয়ে আপনার ফিরে পাইবেন না আর। অযথা টাকা নষ্ট। তার উপর পুলিশকে লাশ দিলে তারা লাশটাকে কেটে ফেলবে। মরা মেয়েটারে আর কষ্ট দেওয়া লাভ কি? তার থেকে ভালো আমরা আপনাকে 1 লাখ টাকা দিই, ওইটা নিয়ে বিয়ানের চিকিৎসা করান। শুনেছি লোকটা নাকি বিছানায় পড়ে আছে। তাছাড়া জেল পুলিশ তো টাকার কথা কয়, সেখানে গিয়ে লাভ কি হইব? মায়াডা মরছে, লগে আপনারা মরবেন টাকা দিতে না পায়রা। তাই ভাইবা দেখেন, শেষের কথাটা আমার জন্য হুমকি স্বরূপ ছিল। কথাটা সত্যি। জেল পুলিশ জানিয়ে তাদের সাথে টাকায় পারবো না আমরা। এদিকে তোর বাপ বিছানায়, তাই লোকটাকে বাঁচানো যাবে হয়তো এ আশায় তাদের কথাটা মেনে নেই। টাকা নিয়ে তোর বাপকে বড় হাসপাতালে নেই, তবুও শেষ রক্ষা হয়নি। আমার কপাল খারাপ, কাউরেই বাঁচাতে পারলাম না। তাই তো এই শেষ বয়সে আমি একা, চরম একা। বলতে বলতে কেঁদে দেন তিনি। মায়ের কান্না মিফতার মন গলাতে পারল না, চলে গেল সেখান থেকে। খুব তাড়াতাড়ি খালামনির কাছে যাবে সে।
সেখানে তার স্কুল কলেজের সব কাগজপত্র সবকিছু গুছিয়ে নিয়ে আসবে সে। আগে একবার শুনেছিল খালামণিরা নাকি দেশে চলে আসবে। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে মিফতা। চোখে তার হাজার ভেঙে যাওয়া স্বপ্ন, যেগুলো নিয়ে সে ভাবতে চায় না। তবুও মন দরে সে ভাবনাগুলো এসে চুপি দেয় বারবার। সারাদিন নাকি খাসনি। পুরুষনালীর গম্ভীর কণ্ঠ শুনেও পিছন ঘুরে তাকালো না সে। আগের ন্যায় দাঁড়িয়ে আছে। খাবার খেয়ে নে। এভাবে না খেয়ে থাকার কোনো মানে নেই। কাল সকালে রদ্রিকের সাথে দেখা করাইকে নিয়ে যাব। আমি এদেশে থাকতে চাচ্ছি না ভাইয়া। আর ওর সম্পর্কে কোনো কথা শোনাতেও চাচ্ছি না। আমার একটা হেল্প করতে পারবেন? আমার টিকিট কেটে দিতে পারবেন? ওইখানের কলেজ থেকে কিছু জরুরি কাগজ উঠাতে হবে আমার। রুহুল আর কোনো কথা বলল না। কিছু সময় তাকিয়ে দেখল মিফতার মুখটা। এরপর ম্লান হেসে চলে গেল। মিফতা কানাডা যেতে চাচ্ছে দ্রুত। আর তোর সাথে দেখা করতে চায় না। আমি তোর জামিনের আবেদন করেছি, একটু পরে ছাড়া পেয়ে যাবে। আমি এখানে আরও কিছুদিন থাকতে চাই ভাইয়া। জেলের খাবার দাবার এতটা খারাপ না, ভালোই লাগছে। আর কটা দিন কাজকাম ছাড়া শুয়ে বসে খেতে দাও না ভাইয়া। রুদ্রিকের রসিকতার কণ্ঠে বলে কথাগুলো শুনে রাগে চোখে তার দিকে তাকালো রুহুল। এটা জেলখানা। অপরাধীদের জন্য খাবার রান্না করা হয়। এটা কোনো এতিমখানা নয় যে তুই ইচ্ছে হলো আর থেকে যাবি। তোর সাথে মজা করার একদম রুচি আমার নেই। তাছাড়া মা যদি জানতে পারে তোর এসব কর্মকাণ্ডের কথা, তাহলে কি হবে বুঝতে পারছিস? কিন্তু ভাইয়া, আমি এখানে আরও কিছুদিন থাকতে চাই। এখানে থাকাটা দরকার আমার। এর সাথে অহেতুক কথা বলে লাভ নেই। তাই রুহুল চলে গেল। আর কিছু সময় পরে এসে রুদ্রিককে ছেড়ে দিল। সারা পেয়ে রুদ্রিক রুহুলের কাছে গেল। একটা রিকোয়েস্ট রাখো ভাইয়া। মিফতা বা এখানকার কেউ কাউকে বলো না আমি জেলের বাইরে আছি। আর মা জানতে চাইলে বলবা কাজে আটকে গেছি বাংলাদেশে, তাই মিফতার সাথে ফিরতে পারিনি। ওকে। রুহুল জানে যতক্ষণ পর্যন্ত সে রুদ্রিকের কথা মেনে না নেবে, ততক্ষণই তার পিছন পিছন এমন করবে। তাই ছোট করে উত্তর দিয়ে দিল। এয়ারপোর্টে বিমানের ভেতর বসে আছে মিফতা। পাশের সিটটা এখনো খালি। অথচ আর কিছু সময়ের ভিতর বিমানটা আকাশে উড়বে। কে জানে কেমন মানুষ এসে বসে পাশে। আসার সময় পাশে রুদ্রিক ছিল। কোনো ভয় ছিল না। চোখের পলকেই যেন চলে এসেছিল বাংলাদেশে। কিন্তু আজ কেন জানি ভালো লাগছে না। ভয় জেঁকে বসেছে মনে। রুহুলও নাকি যেতে পারবে না। হাতে নাকি তার অনেক কাজ। তাই মিফতাকে একাই পাঠাচ্ছে। মিফতার এসব ভাবনার মাঝে হনহনিয়ে রুহুল এসে পাশের সিটে বসেছে। মিফতার চোখ ছানা বড়া। বিমান ছেড়ে দেবে একটু পরে। তুমি এখানে কি করছো ভাইয়া? বিমানের ভেতর কি তোমার? বলে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রুহুলের দিকে। তার মধ্যে তেমন কোনো হইলদোল নেই। আরাম করে বসে ধীরে সুস্থিতে জবাব দিল, আমিও যাব তোর সাথে। কিন্তু তুমি তো বলেছিলে তোমার কাজ আছে। হুম, কাজ তো আছেই। রুহুলের হেয়ালি কথায় মনে মনে রাগ হলো মিফতার। মেজাজ চটে গেল। কথা বলতে ইচ্ছে হলো না আর। চুপ করে বাইরে তাকিয়ে আছে। পিছন থেকে নীরব দর্শক হয়ে সে দৃশ্য দেখে গেল মাস্ক পরা একজন। কানাডার এয়ারপোর্টে নামতেই মেলিসা এসে হাজির হলো রুহুলের সামনে। রুহুল তাকে দেখেও কোনো রকম প্রতিক্রিয়া করল না। সে বরাবরই এমন। মেলিসা তার বন্ধু, ইন্ডিয়ান মেয়ে। রুহুলকে ভালোবাসে খুব। মজার ছলে দু একবার বলেছে সেও কথা। রুহুলও জানে মেলিসার মনের গোপন খবর। তবে মেলিসা যখন থেকে শুনেছে রুহুলের জন্য তার মা মিফতাকে পছন্দ করেছে, রুহুলের বিয়ে ঠিক করেছে তার সাথে, তখন থেকে মেলিসা নিজেকে রুহুলের শুধুমাত্র বন্ধু হিসেবে বোঝাতে থাকে নিজের মনকে। যদিও এ চেষ্টায় ব্যর্থ সে। হেসে রুহুলকে প্রশ্ন করল, মিফতাকে নিয়ে এসেছো বা? তোমার নাকি হাতে অনেক কাজ, সারতে পারবে না বললে? রুহুল একবার তাকালো মিফতার দিকে। একটু দূরে দাঁড়িয়ে আছে সে। তার চারদিকটা দেখছে। হয়তো কিছু স্মৃতিরা নাড়া দিয়ে উঠেছে মন গহিনে। দীর্ঘ শ্বাস ফেলে রুহুল উত্তর দিল, কাজ ছিল না, এখনো আছে। তবে ওকে নিয়ে আসাটা জরুরি ছিল। রুহুলের কথাটা সহজ হলেও সহজভাবে নিতে পারছে না মেলিসা। মনের গোপন ঘরে যে ঘা আছে, তাতে আরও একটু লবণ ছিটা পড়ল যেন রুহুলের কথায়। রুহুলের কাছে কাজের থেকেও মিফতা বেশি জরুরি, গুরুত্বপূর্ণ। এটা যপন নিজের মনকে মানাতে পারছে না সে। মনকে সে যতই মানতে চায়, রুহুল অন্য কারোর সাথে এনগেজ, ততই যেন মন বলে তার পাশে তুমি ছাড়া অন্য কাউকে মানায় না। সে তোমার ছাড়া অন্য কারো হতেই পারে না। সে জায়গা থেকে মেলিসা মুখ ফসকে বলে ফেলল, খুব ভালোবাসো মিফতাকে, তাই না? সে অন্য কাউকে ভালোবাসে। গম্ভীর গলার স্বাভাবিক কথা।
অথচ এতে যেন কত আক্ষেপ, কত আক্রোশ মিশে আছে। মেলিসা রুহুলের কথা শুনে হা করে তাকিয়ে আছে। তাহলে কি তোমাদের বিয়েটা হচ্ছে না? কি সহজ একটা প্রশ্ন। কত আশা নিয়ে প্রশ্নটা করেছে মেলিসা। এই যেন উত্তর দেবে রুহুল, না, বিয়ে হচ্ছে না। তার মন রক্ষা করতেও যে কোনো পুরুষ এসে জবাব দিত, না, ও হতে পারে, কিংবা বলতো ঠিক নেই। তবে রুহুল তা করল না। সে তো আর অন্য পুরুষ না, সে তো রুহুল। ভালোবাসলেই তো সবাই সব পায় না। ভালোবাসা আর বিয়ে এক না। এখানে বিয়ে হওয়ার না হওয়ার প্রশ্ন তোলা নেহাত বোকামি। তার মুখে অবশ্য এর থেকে সহজ উত্তর আশা করাটা আরো বেশি বোকামি। রুহুলের চলে যাওয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মেলিসা। চোখের আড়াল হতেই মুচকি এসে মনের কষ্টগুলো উড়িয়ে দিল আকাশ প্রাণে। মিফতার সাথে রুহুলকে দেখে খুব খুশি হলেন সুমিতা। ছেলে তার বলেছিল হাতে কাজ অনেক, এ সময় ছুটি নিয়ে আসতে পারবে না। আর রুদ্রিকও নাকি কি কাজে আটকা পড়ে গেছে, তাই মিফতাকে একাই পাঠাবে। কিন্তু সব কাজ ফেলে যে মিফতাকে নিয়ে এসেছে এ দেখেই খুশি হচ্ছে সে। তার ভাষ্যমতে মিফতার প্রতি ভালোবাসার দায়িত্বের মধ্য থেকে এই কাজটা করেছে রুহুল। রাতে খাবার টেবিলে বসে সুমিতা বলল, রুহুল, তোমার তো চাকরি হয়েছে, সব গুছিয়ে নিয়েছো প্রায়। রুদ্রিকাও বাংলাদেশে চাকরি নিয়েছে। আমরাও ভাবছি এ মাসের ভেতরে সব গুছিয়ে নিয়ে চলে যাব সেখানে। এরপরে না হয় তোমাদের বিয়েটা দেব ওইখানেই, কেমন? নাকি তুমি চাও এদেশ থেকে বিয়েটা সেরে তারপর যেতে? খাবারে হাত থেমে গেল মিফতার বিয়ের কথা শুনে। সে তো রুহুলকে বিয়ে করবে না, কিছুতেই না। আর না রুদ্রিকেও বিয়ে করতে চায় না। রুদ্রিকের কথা মনে পড়তে হাসি পেল তার। কতটা মিথ্যা বলেছে নিজের মাকেও। এক মাসের কানে ভেসে আসলো রুহুলের গম্ভীর গলার কণ্ঠ, তোমার যা ভালো মনে হয় করো। সুমিতা খালামুনির হাজবেন্ড হাসিব বলল, শুধু ছেলেকে জিজ্ঞেস করছো, মেয়েটাকে তো করো নাকি? তারও তো কিছু মতামত আছে। সুমিতা খালামুনি হেসে দিল, আমার মতে মিফতার মায়ের মত, তাই না মামনি? বড় আশা নিয়ে মহিলা মিফতার দিকে তাকিয়ে আছে। মিফতা তার আশা ভেঙে দিল না, হালকা মাথা নেড়ে সম্মতি জানালো, হুম। এরপর চলে গেল নিজের রুমে। কার জন্য খালামণিকে কষ্ট দিবে, যে কিনা তার সাথে মিথ্যা বলেছে? একজন অপরাধীকে ভালোবাসবে আরও? না। রুদ্রিকের কথা ভাবতেই অশ্রুকণা এসে ভিড় জমিয়েছে দু চোখের কার্নিশায়। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল সে। সকাল হতেই পরিপাটি হয়ে তৈরি হলো কলেজে যাওয়ার জন্য। আজ সে একাই যাবে কলেজ। পরীক্ষার পর লম্বা ছুটিতে ব্যস্ত সকলে। তবে কাগজপত্র তুলতে তাকে যেতে হবে। কলেজে গিয়েও যে কোনো পরিচিত মুখ দেখবে না তা জানে মিফতা, বরং নতুনদের দেখবে। দেখবে তাদের ক্লাসরুমটা এখন অন্যদের দখলে। এটাই তো নিয়ম, কেউ ছাড়ে তো কেউ পায় নতুন করে। দীর্ঘশ্বাস ফেলে চলে গেল কলেজে। কলেজের সামনে দাঁড়াতেই পিয়াং নামের একটা ছেলে সে সামনে দাঁড়ালো। ছেলেটাকে চিনে মিফতা। 2 বছর ধরে তাকে ডিস্টার্ব করে আসে। শুধু তাকে বলবে ভুল হবে। সুযোগ পেলে কলেজের প্রায় সব মেয়েকে উত্ত্যক্ত করে সে। এখানের স্থানীয় ছেলেটা, তাই কেউ কিছু বলেও না তেমন। তবে মিফতাকে সবসময় রুদ্রিক কলেজে নিয়ে আসতো আর নিয়ে যেত বলে কখনো এত বেশি সুযোগ পায়নি তার কাছে ঘেঁষার। তবে আজ ছেলেটাকে দেখে ভীষণ ভয় লাগছে মিফতার। মনে মনে দোয়াদরুদ পরে পা বাড়াতে গেলেই পিছন থেকে বলে উঠল, হাই বেবি, হোয়াটসঅ্যাপ। মিফতার কানে সে কথা পৌঁছাতেই বুকের ভেতর কিঞ্চিত কেঁপে উঠল। কোনো উত্তর না দিয়ে আবারও পা বাড়াতেই পিছন থেকে বলল, উফ বেবস, এত তাড়া কিসের? বলে মিফতার হাতখানা ধরে নিল ছেলেটা। এই সময়টাতে নিজেকে চরম অসহায় মনে হচ্ছে তার। এদর দেশের রুদ্রিক সবসময় তাকে আগলে রেখেছে, কখনো একা ছাড়েনি। কত ভালোবেসেছিল তাকে। সে ছেলেটা কি করে এত বড় অপরাধের সাথে যুক্ত থাকতে পারে? যে ভালোবাসতে জানে তাকে দিয়ে কি এমন বড় অপরাধ করা সম্ভব? না, তার রুদ্রিক তো এমন ছিল না। মিফতার ভাবনার মাঝে একটা কালো গাড়ি এসে সুমিরে পিয়াংকে তুলে নিয়ে গেল। কখনো মিফতার হাতটা ধরা ছিল পিয়াং, যার দরুন মিফতার হাতে চোট পেয়েছে অনেকটা। হাতে প্রচণ্ড ব্যথা নিয়ে মিফতা চলে গেল কলেজের ভিতর। মানুষজন নেই তেমন। 1 ঘন্টার মতো সময় লাগলো সব কাজ শেষ করতে। আজই শেষ, এরপর আর আসবে না এখানে। তবে শেষ দিনেও যে এমন একটা বাজে পরিস্থিতিতে পড়তে হবে ভাবতে পারেনি সে। আগে জানলে খালামণিকে নিয়ে আসতো অবশ্য সাথে করে। কলেজটাকে শেষবারের মতো একবার দেখার জন্য চারদিকে দৃষ্টি নিক্ষেপ করতেই চোখে পড়ল মাঠের মাঝখানটায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে। ঠিক কি হয়েছে জানার কৌতূহল থেকে মিফতাও গেল সেই স্থানে। পিয়াং রক্তাক্ত হাত নিয়ে মাটিতে পড়ে আছে।
ডান হাতটাতে কেউ খুব বাজেভাবে মেরেছে তাকে। জীবনে এই হাত আর ভালো হয় কিনা সন্দেহ। অবাক হলো মিফতা। কিছু সময় আগেই তো ভালো ছিল ছেলেটা, হঠাৎ কি হলো? যা হয়েছে হোক, এখানে না দাঁড়িয়ে থাকাই ভালো। যেই ভাবা সেই কাজ। সব মানুষ পিছনে ফেলে দুকদম এগোতেই পিয়াং রক্তাক্ত হাতটাকে বাম হাতে ধরে দৌড়ে আসলো আমার সামনে। আমায় মাফ করে দেন আম্মা, আমার ভুল হয়েছে। মায়ের সমান আপনার হাতে ধরা। বলেন মাফ করে দিছেন, নয়তো এ আমাকে বাঁচতে দিব না, বলে মিফতার পা জড়িয়ে ধরল পিয়াং। হতবম্ব সে, ঠিক কি বলবে বুঝতে পারছে না। সব যেন মাথার ওপর দিয়ে গেল। কে মেরেছে তাকে? আর এভাবে আম্মাই বা ডাকছে কেন? পিয়াং আবারও তাড়া দিল মাফ করেছে বলার জন্য। মিফতা কিঞ্চিত মাথা নেড়ে দ্রুত প্রস্থান করল সেই জায়গা থেকে। মনে তাই একটাই প্রশ্ন, কে মারলো ছেলেটাকে? রুদ্রিক নয় তো? না না, সে কি করে আসবে এখানে? সে তো বাংলাদেশে জেলখানায়। তাহলে কি রুহুল ভাইয়া? সে এসেছিল এখানে? মাথায় এত এত প্রশ্ন নিয়ে জলদি বাড়ি গেল। খালামণি, রুহুল ভাইয়া কই? কেন মা? সে তো ঘরে ঘুমাচ্ছে, ওঠেনি এখনো। আজ বিকেলে নাকি চলে যাবে, তাই এখন রেস্ট নিচ্ছে। খালামণির কথা ঠিক বিশ্বাস হলো না মিফতার, তাই নিজে দেখার জন্য রুহুলের রুমে চুপি দিল। এবার আর নিজের চোখে মানতে পারল না সে। রুহুল ভাই তো সত্যি ঘরের ভেতর ঘুমাচ্ছে। মিফতার সারাদিন অঙ্ক কষিয়েও হিসাব মিলাতে পারল না। রুহুল ভাই ঘরে আর রুদ্রিক জেলে। তাহলে তৃতীয় আর কে আছে তার জন্য পিয়াংকে মারল? এই প্রশ্ন যতবার নিজেকে করেছে ততবারই শূন্যে মিলিয়ে গেছে। কোনো উত্তর পায়নি নিজের কাছে। বিকেলে রুহুল চলে গেছে বাংলাদেশে। কেটে গেছে মাসখানেকের মতো। মিফতা যদিও আরও আগেই চলে যেতে চেয়েছে দেশে, তবে সমিতে দেয়নি। তারা সবাই চলে যাবে বাংলাদেশে। তাই মিফতাকে একা আর ছাড়ল না। এ কয়টা দিন মিফতা রুদ্রিককে মিস করেছে প্রতি সেকেন্ডে। ওই মানুষটাকে এক নজর দেখার জন্য মরিয়া হয়ে আছে। কিন্তু মনের সংকোচের কারণে রুহুলকে সাহস করে আর রুদ্রিকের কথা জিজ্ঞেস করা হয়নি। সামনের সপ্তাহে মিফতারা সকলে দেশে ফিরবে। দেশে ফিরে জেলে রুদ্রিকের সাথে দেখা করবে সে। মনে মনে ঠিক করেছে। নিজের রুমে শুয়েছিল মিফতা। সুমিতাকে আসতে দেখে শব্দহীন উঠে বসল। বসো খালামণি। মুচকি এসে মিফতার পাশে বসল সে। কি করছিস মা? কিছু না খালামণি, এই তো শুয়েছিলাম। কাল ফ্রি আছিস? হুম, ছোট্ট করে উত্তর দিল মিফতা। বিনিময়ে মুচকি হেসে তিনি বলল, আমরা ভাবছিলাম এখান থেকে বিয়ের শপিংটা সেরে ফেলতে। তুই কি বলিস? চল না, কালই যাই শপিংয়ে। সুমিতা খুব বেশি এক্সাইটেড, তাকে দেখেই বোঝা যাচ্ছে। এদিকে সুমিতার মুখে বিয়ের শপিংয়ের কথা শুনে তো মিফতা তাজ্জব বনে গেছে। কি বলবে বুঝতে পারছে না। মিফতার উত্তরের আশায় থাকলো না সুমিতা, বরং আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কালই বের হব শপিংয়ের জন্য। বলেই হাসি মুখে চলে গেলেন তিনি। মিফতা সেদিকে তাকিয়ে আছে। সে কি করে বলবে সে রুহুলকে বিয়ে করবে না? তার তখন খালামণির হাসি মাখা মুখটা কেমন হবে তা ভাবছে। ছোট থেকেই খালামণিকে ভীষণ ভালোবাসে সে। অভাব অনটনের সংসার, মা কখনো তেমন করে আদর করেনি। কখনো মেয়েদের নিয়ে একসাথে বসে দুটো কথা বলেনি। মিফতার মায়ের চোখে মেয়ে মানে অভিশাপ। ছেলে হলে তাদের সংসারটা ভালো থাকতো। সেই জায়গা থেকে মেয়েদের বোঝা মনে করেছেন তিনি সবসময়। যার কারণে মায়ের সাথে তেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি কখনো। তবে সুমিতা খালামণি ছিল একদম ভিন্ন। সবসময় তাদের মতামতের গুরুত্ব দিয়েছিল। মিফতা প্রেম করে কিনা সে খবর নিয়েছিল রুহুলের সাথে তার বিয়ের প্রস্তাব দেওয়ার আগে। শুধু তাই নয়, কথায় কথায় জিজ্ঞেসও করেছিল তার দুই ছেলের মধ্যে কাকে বেশি ভালো লাগে। মিফতাও বলেছিল রুহুল ভাই বেশি সুন্দর। রুহুল রুদিকের থেকে ফর্সা লম্বা হওয়াতেই মিফতাও একথা বলেছিল। তবে সে জানত না তার একথার উপর ভিত্তি করে সে খালামণি তার বিয়ে ঠিক করবে। রুদ্রিকের সাথে মিফতার প্রেমনাটা হয় কানাডা এসে। রুহুল গম্ভীর আর রুদ্রিক চঞ্চল। সে জায়গা থেকে রুদ্রিকের সাথে মিফতার চলাফেরা, কথাবার্তা রুহুলের তুলনায় অধিক হয়। আর তখনই দুজন দুজনের প্রেমে পড়ে যায়। যদিও সকলে জানত মিফতাকে রুহুলের বিয়ের জন্য পছন্দ করা হয়েছে, তবুও মন কি আর অত সব মানে? তবে প্রেমে শুধু রুদ্রিক আর মিফতা পড়েনি, পড়েছিল আরও একজন মানব। সে আর কেউ নয়, স্বয়ং রুহুল। ছোট থেকে কথা কম বলায় কারো সাথে মিশে ওঠা হয়নি তেমন। আর না প্রেম ভালোবাসা হয়েছিল কারো সাথে। তবে যেদিন জানতে পারে মা তার জন্য মিফতাকে পছন্দ করেছে, সেদিন থেকেই মিফতার প্রেমে পড়ে। মিফতার হাসি, তার চঞ্চলতা সবকিছু দূর থেকে দেখে মুগ্ধ হতো।
তবে তার এই দ্রুত যে অন্য কেউ জায়গা করে দখল নেবে তা সে বুঝতে পারেনি কখনো। আর এই কারণেই হয়তো জীবনে প্রথম প্রেমের প্রেয়সীকে হারাতে হবে মনের কথা বলতে না পারার কারণে। বলা হবে না সে গোপন প্রণয়ের কথা, জানবে না কেউ কখনো। সারাদিনে শপিং করে ক্লান্ত সকলে। মিফতার জন্য শাড়ি গহনা সবই সুমিতা কিনেছে পছন্দ করে। মিফতাকে অনেকবার বলেছিল পছন্দ করতে, তবুও সে এসব পছন্দের বিষয়ে কথা বলেনি। সে বিয়েটা করবে না। তবে কথাটা মুখ ফুটে বলতে পারছে না খালামণিকে। তবে রুহুলকে বলবে ভেবেছে। হ্যালো আম্মু, তোমাদের সাথে আমার এক ফ্রেন্ডকে নিয়ে এসো, তার টিকিট কাটা আছে। কাল সন্ধ্যায় তো আসবে তোমরা। আমি ওকে সকালে আমাদের বাড়িতে চলে যেতে বলছি, কেমন? ছেলের কথাই ঠিক আছে বলে সম্মতি জানালো সুমিতা। তার ভাষ্যমতে সামনে বিয়ে, তাই বন্ধুকে নিয়ে যাচ্ছে যাক, এসে সমস্যা কোথায়? রুহুল মেলিসাকে বলেছে চলে যাওয়ার জন্য তার ফ্যামিলির সাথে। মেলিসা কিছু বলেনি। যথাসময় মেলিসা, মিফতা, হাসিব আর সুমিতা পৌঁছে গেল দেশে। মিফতার মাকেও নিয়ে আসা হয়েছে তাদের বাসায়। আর 10 দিন পর বিয়ে। সবাই উপস্থিত, শুধু রদ্রিক নেই। মিফতার মনে কেমন একটা অনুভব হচ্ছে। সকলের মাঝে গিয়ে একজনকে চরমভাবে মিস করে যাচ্ছে সে। বাড়ি আসতে আসতে অনেক রাত হয়েছে তাদের, যার দরুন দুপুর পর্যন্ত ঘুমিয়েছে সকলে। তাই বিকেলে মিফতার বের হয়েছে জেলখানার উদ্দেশ্যে। বাড়িতে অবশ্য বলেছে বন্ধুর সাথে দেখা করবে, এই বলে যাচ্ছে। তবে রুহুল জানে মিফতার রদ্রিকের খোঁজে বের হয়েছে। মিফতার যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হাসল রুহুল। জেলখানায় এসে রুদ্রিককে পেল না মিফতা। খবর পেল তাকে নাকি পরদিনই ছেড়ে দেওয়া হয়েছে। শুনে অবাকও হলো কিছুটা। তবে জেলে থাকা মাসুদ নাকি তার সাথে দেখা করতে চায়। তাই মাসুদের সাথে দেখা করতে গেল মিফতা। লোকটা শুকিয়ে কেমন হয়ে গেছে কয়দিনে। তবুও মিফতাকে দেখে জোরপূর্বক হাসার চেষ্টা করে প্রশ্ন করল, কেমন আছো মা? ভালো আছি বলতে অস্বস্তি হলো মিফতার। তবুও বলল, ভালো আছি। কিন্তু পাল্টা মাসুদকে জিজ্ঞেস করতে পারল না যে আপনি কেমন আছেন। তার জন্য লোকটা আজ খুনের আসামি, আর সে কিনা প্রশ্ন করবে কেমন আছে। এটা বেমানান। মিফতার মনের অবস্থা হয়তো বুঝতে পারলেন উনি। তাই বলল, তুমি নিজেকে অপরাধী মনে করছো? শোনো তবে, আমার পুরো পরিবারটাই পাপিষ্ঠ। পাপে জর্জরিত সকলের জীবন। আমিও কম ছিলাম না। বলা যায় আমার হাত ধরে ওই পরিবারে পাপের হাতে খড়ি। আর সে পরিবারে 2টা ফুল হয়ে এসেছিলে তোমরা 2 বোন। একজনকে বাঁচাতে পারেনি। পাপের আধারে মিলিয়ে গেছে তার জীবন। তবে তোমার জীবনটা নষ্ট হতে দিতে চাইনি। আর কি ভাবছো? সামান্য ছোট ছুরির একটা আঘাতে কেউ গেছে, এই আঘাতে মারা যায়? এটা বিশ্বাসযোগ্য না। হ্যাঁ, এটা সত্যি, তাদের মৃত্যুটা ছুরির আঘাতে হয়েছিল। তবে ছুরিটাতে আগে থেকেই বিষাক্ত পদার্থ মিশিয়ে রেখেছিলাম আমি, যার বিন্দু পরিমাণ শরীরে প্রবেশ করলে মৃত্যু অনিবার্য। আর তাদের আমি নিজেই খুন করে জেলে আসতাম। কিন্তু তুমি রাগের মাথায় ভুলবশত ছুরিতে আঘাত করে বসো। তবে ওদের মৃত্যুর পেছনে মূল খলনায়ক আমি। তাই নিজেকে অপরাধী ভেবে কখনো অনুশোচনায় ভোগবে না, কেমন? আমি চেয়েছিলাম এই পাপের রাজ্য শেষ করে নিজেকে শাস্তি দিতে। তা পেরেছি। মাসুদের কথা শুনে হতভম্ব মিফতা। কিছু বলার ভাষাও নাই। মিফতাকে চুপ থাকতে দেখে মুচকি হাসল মাসুদ। বলল, আরও একটি ভালো খবর দিই তোমার। আমরা যা চোখে দেখি তা সবসময় সত্যি নাও হতে পারে। মাসুদের কথার মানে ঠিক বুঝতে না পেরে মিফতা জিজ্ঞেস করল, মানে? রুদ্রিক একজন গোয়েন্দা পুলিশ অফিসার। রুহুল আর রুদ্রিক 2 ভাই একই চাকরি পেয়েছে। ছোট থেকেই নাকি তোমার আঙ্কেলের ইচ্ছা 2 ছেলে পুলিশ হবে। সেই থেকে ছেলেদেরও এটাই স্বপ্ন। শিশু পাচারকারীর আসল অপরাধীকে আরও কয়েক মাস আগেই গ্রেফতার করে। তবে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এই অপরাধের সাথে জড়িত লোকদের ধরা এতটা সহজ হচ্ছিল না। যার কারণে সেই অপরাধীর জায়গায় নিজেকে বসায় রুদ্রিক, আর খুঁজে বের করে সকল অপরাধীদের। তবে শেষে এসে কেন সত্যিটা তোমায় না বলে পুলিশের সাথে জেলে গেল তা আমার জানা নেই। মিফতা হতভম্ব হলো। এখন বুঝলো রুদ্রিককে কেন পরদিন জেল থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাহ, তোমাদের বাংলাদেশ তো খুব সুন্দর। তা আমাকে কেন আগে আনলে না এখানে? তোমার বিয়ে খাওয়ার জন্য নাকি? যাক, ভালোই হলো। বিয়েও খেলাম, সাথে বাংলাদেশটাও ঘুরে দেখলাম। মুখে যথেষ্ট হাসি বজায় রেখে কথাগুলো বলল মেলিসা। সে তার ভেতরের কষ্ট বাইরে আনতে চায় না। রুহুল জবাব দিল, কেন এনেছি সময় হলে দেখতে পাবে, বলে সে চলে গেল। কান্না পেল মেলিসার, তবুও কাঁদল না। রুদ্রিক কোথায়? তাকে কল দিয়েও পাচ্ছে না মিফতা।
রুহুলকেও জিজ্ঞেস করেছে, সে এক কথায় বলে দিয়েছে, জানি না আমি। বিয়ের আর 6 দিন বাকি। রুদ্রিককে খুঁজে হয়রান মিফতা। এ ব্যস্ততার মাঝে বিয়ের ব্যাপারে রুহুলকে কিছু বলা হয়নি আর। সন্ধ্যায় সকলে বসে আড্ডা দিচ্ছিল। রুহুল এসে উপস্থিত সকলের মাঝে। আমি কিছু বলতে চাই। গম্ভীর পুরুষনালী কণ্ঠ শুনে সকলেই তাকালো তার দিকে। কারো অনুমতি পাওয়ার অপেক্ষায় না থেকে বলে উঠল, আমি মেলিসাকে বিয়ে করতে চাই। সকলে অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। সবথেকে বেশি অবাক যে হয়েছে সে হলো মেলিসা। রুহুল তাকে বিয়ে করবে? এটা স্বপ্ন নয় তো? তা ভেবেই নিজের হাতে নিজেই 5 থেকে 6 বার চিমটিও কেটে ফেলেছে সে। মানে কি রুহুল, সবার সাথে মজা করছো নাকি? মজা আমি কেন করব আব্বু? আমি যা বলছি সে কথাই সত্যি। আমি মিফতা নয়, বরং মেলিসাকে বিয়ে করব। এমন সময় সদর দরজা দিয়ে রুদ্রিক প্রবেশ করেছে। তার দিকে কারো দৃষ্টি নাই। শুধুমাত্র মিফতা পলক্ষীনভাবে তাকিয়ে আছে তার দিকে। সুমিতা চেঁচিয়ে উঠল, মেলিসাকে বিয়ে করবি মানে? এতদিন কই ছিলি? বলিসনি কেন এ কথা? বিয়ে ঠিক, তারিখ ঠিক। সব থেকে বড় কথা, আমরা মিফতার জন্য বড় আশা নিয়ে শপিং করেছি। মেয়েটা কত আশায় কত শত স্বপ্ন বুনেছে, তার কি হবে? যে তারিখে তার বিয়ে হওয়ার কথা, সেদিনে কি সে তোদের বিয়ে খাবে? একদিনে 2টা বিয়ের আয়োজন করো। তোমাদের তো একটা ছেলে না, আরও একজন আছে। তার সাথে বিয়ে দাও মিফতাকে। মিফতার সাথে রুদ্রিককে মানাবে। যেহেতু ছেলের বউ করতে চাও, সুতরাং এতে কার আপত্তি থাকার কথা না। সকলে চোখ চাওয়াচাই করল। মিফতা তো অবাকের চরম পর্যায়ে। রুহুল ভাই কি তবে বুঝেছিল তার আর রুদ্রিকের সম্পর্ক? ছি, কি লজ্জা! নাকি রুদ্রিক বলেছে রুহুল ভাইকে সব? সবশেষে ঠিক হলো একই দিনে 2 বিয়ে হবে। রুহুল মেলিসা, রুদ্রিক আর মিফতা। সবার সামনে মিথ্যা কেন বললে রুহুল? তুমি তো মিফতাকে ভালোবাসো, আমাকে না। সত্য বলতে না পারায় একজনকে হারিয়েছি, তাই মিথ্যা বলতে না পেরে আরও একজনকে হারাতে চাই না বলেই বলেছি। তাছাড়া বিয়ে করতে চাই, এটা তো মিথ্যা না। আর কে কাকে ভালোবাসে সে কথা তুমি ছাড়া অন্য কেউ জানে না। আর মিফতা রুদ্রিককে ভালোবাসে, আমাকে না। আর ভালোবাসা মানে সংসার না, সংসারই হলো ভালোবাসা। মানিয়ে নিয়ে একে অপরকে বুঝে একসাথে থাকতে পারা। আর আমার বিশ্বাস তুমি আমায় বুঝবে, মানিয়ে নেবে। রুহুলের কথায় আহত হলো মেলিসা। একবার মিথ্যে করে বলতে পারতো, আমি মিফতাকে না, তোমাকেই ভালোবাসি। বলেনি পাষাণ পুরুষ। তবুও খুশি সে, মনের মানুষটার পাশে থাকার সুযোগ পেল। 2টা বিয়ে সম্পূর্ণ হয়ে গেল একই দিনে। রুদ্রিক রুহুলকে বলেছিল তার ভালোবাসার কথা। এরপর রুহুল নিজ থেকে সরে যায় তাদের মধ্যে থেকে। ওই দিনের পর কদিনে রুদ্রিকের সাথে একবারের জন্য কথা বলেনি মিফতা। অভিমান হয়েছিল তার, তাই কথা বলেনি আর। কিন্তু আজ মনে হয় কথা বলতে হবে। এখন সে বাসর ঘরে বসে আছে। ঘড়ি কাটায় 12টা বাজে। হালকা দরজা খোলার শব্দে সেদিকে তাকালো মিফতা। ঘরে সে মিফতার পাশ ঘেঁষে বসেই বলল, এবার তো কথা বলো। আরে বাবা, বললাম তো সরি, আর কখনো এমন করব না। কি এমন দোষ করলাম বলো? কেন কথা বলছো না? কি দোষ করেছিলে জানো না? মিথ্যাবাদী। সরি বউ, আসলে আমিও দেখতে চেয়েছিলাম তুমি আমায় ছাড়া কেমন থাকো, আমায় কতটা বিশ্বাস করো। ভালোবাসার ছোট পরীক্ষা আর কি, বলেই খিলখিল করে হেসে দিল সে। রাগ করে থাকতে পারল না মিফতার। এতদিনের জমিয়ে রাখা কথার ভাণ্ডার খুলে বসল এতদিন পর দুজনে। হাসিব সাহেবের 2তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সে মারা গেছে গত 2 বছর আগে। মেলিসা আর রুহুল এসেছে অনুষ্ঠানের সুবাদে। তাদের সাথে এসেছে তাদের 1 বছরের ছেলে রাফিদ। মেলিসা আর রুহুল আলাদা বাসায় থাকে। বিয়ের 3 মাস পর থেকেই আলাদা থাকে তারা। আর সুমিতা সহ মিফতার মা থাকে রুদ্রিকার মিফতার সাথে। রুহুল আর মেলিসার আলাদা থাকার সিদ্ধান্তটা রুহুল নিয়েছিল। একই বাসায় মিফতার সামনে থাকতে চায় না সে। এতে করে মনে মনে মেলিসা কষ্ট পাবে প্রতিনিয়ত। যদিও সে তা প্রকাশ করবে না, তাই আলাদা থাকা। 2 বছর পর মিফতাকে দেখল রুহুল, তাও আবার দূরে থেকে। চেয়ারে বসেছিল রুহুল। তখনই চোখ আটকে যায় কিছু দূরে রুহুলের ছেলে রাফিদকে কোলে নিয়ে ছোটাছুটি করছে মিফতা। এখনও সে আগের মতোই প্রাণবন্ধ আছে। চোখ সরিয়ে নিল সে। পাশে থাকা মেলিসা তার লক্ষ্য করেছে জানা নেই তার। তবে সে হাসি মুখে বলল, দেখো রুহুল, রাফিদ কি সুন্দর মিশে গেছে মিফতার সাথে। আর মিফতাকে দেখো, আগের থেকে মোটা হয়েছে, একটু ফর্সাও হয়েছে। কত সুন্দর লাগছে তাকে।
রুহুল না চাইতেও আরও একবার তাকালো মিফতার দিকে। মেলিসাকে উদ্দেশ্য করে অস্পষ্ট সুরে বলল, সে অন্য গ্রহের চাঁদ। ছোট এই লাইনটাই ছিল বলতে না পারা ভালোবাসা রাখে। মেলিসা মুচকি হাসল। রুহুলকে পেয়েছে এতেই খুশি সে। কিছু মানুষ এমনই, তাদের চাওয়া পাওয়া খুব সীমিত, অল্পতেই তারা সন্তুষ্ট হয়। সমাপ্ত।